আপনারা জানেন আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। সেই ঘোষণার সঙ্গে সঙ্গে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে যিনি বিধায়ক ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সম্মানীয় খোকন দাস মহাশয়, তাকে পুনরায় দল মনে করেছেন যে তিনি দলের মুখ বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে, তাকে পুনরায় প্রার্থী করেছেন এবং বর্ধমানের মানুষকে পুনরায় যে পরিষেবা তিনি দীর্ঘদিন যাবৎ বর্ধমানের মানুষকে দিয়ে এসেছেন সেই পরিষেবা যাতে আগামী দিনেও তিনি সেই সেবা করার সুযোগটা পান, সেই সুযোগ কিন্তু আজকে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের আমাদের আজকে যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে সেই বিধায়ক খোকন দাসকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। প্রার্থী বিধায়ক খোকন দাস মহাশয় আপনাদের সম্মুখে উপস্থিত আছেন। এবার উনি আপনাদের কাছে বিস্তারিতভাবে সেটা তুলে ধরেন। নমস্কার। আমার সম্মানীয় আমার সাংবাদিক দাদারা এবং ভাইরা যারা আজকে আমাদের এই প্রেস মিটে এখানে উপস্থিত হয়েছেন, আমার সঙ্গে রয়েছেন আমার বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের আমাদের সভাপতি, আমার বর্ধমান জেলা পূর্বের জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ এবং তন্ময় সিংহ রায় আমার সঙ্গে রয়েছে। আমরা দীর্ঘ 5 বছর ধরে, আপনারা জানেন, আমি বর্ধমান দক্ষিণের বিধায়ক হিসাবে গোটা 5 বছর ধরে যেভাবে আমি গোটা শহরের মানুষের যেভাবে পরিষেবা দিয়েছি, উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন মানুষ যাতে আমাদের শহরে ভালো থাকে তার প্রচুর পরিষেবা 5 বছর ধরে আমি দিয়েছি। আমার উন্নয়ন এবং আমার মানুষের পরিষেবা দেওয়ার পরিপ্রেক্ষিতে আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার দলের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা আজকে পুনরায় আমাকে বর্ধমান দক্ষিণের প্রার্থী হিসাবে নির্বাচিত করেছে। প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের সকলের নেতা দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, কারণ তিনি পুনরায় আবার 5 বছর আমাদের বর্ধমান দক্ষিণের বিধানসভার মানুষের সেবা করার জন্য তিনি আবার আমাকে একটা সুযোগ করে দিলেন। সেবা তো আমি 5 বছর করেছি, আরো 5 বছর বর্ধমান দক্ষিণের মানুষ যদি আমাকে পুনরায় নির্বাচিত করে, আমি বর্ধমান শহরের আমূল পরিবর্তন করেছি উন্নয়নের দিক থেকে এবং বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে আপনারা জানেন বর্ধমান শহরের মানুষকে সর্বসময় ভালো রাখার চেষ্টা করেছি এবং এই 5 বছর গোটা শহর জুড়ে আপনারা কোনো রকম কোনো বড় অশান্তির কথা কোনো রকম কোথায় আপনারা দেখাতে পারবেন না এবং সকাল থেকে রাত পর্যন্ত আমি আমার শহরের মানুষের পরিষেবা দিয়ে গেছি। পরিষেবার পরিপ্রেক্ষিতেই আমাকে আবার পুনরায় টিকিট দিয়েছে। আমি বর্ধমান শহরের প্রতিটি আমার সম্মানীয় নাগরিক বৃন্দুর কাছে আবেদন করব যে আপনারা 29 এপ্রিল আমাদের বর্ধমান দক্ষিণের বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে আমাকে দ্বিতীয়বারের জন্য আমাকে সবাই নির্বাচিত করুন। আমি যাতে আপনাদের সেবা আবার 5 বছর করতে পারি। সঙ্গে সঙ্গে আমরা চাইব যে আজকের যে রাজনীতি গোটা বাংলা জুড়ে চলছে, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন, আজকের রাজনীতি আর তৃণমূল বানাম বিজেপি নয়। আজকের রাজনীতি গোটা বাংলার রাজনীতির এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, আজকে বিজেপি বানাম বাংলার লড়াই। আজ আর তৃণমূল বানাম বিজেপির লড়াই না, বিজেপি বানাম বাংলার লড়াই। যেভাবে বাংলার মানুষকে সর্বদিক থেকে অপদস্থ করছে, বাংলার সমস্ত উন্নয়নের টাকা বন্ধ করে দিচ্ছে, বাংলার 1 কোটি ওপরের মানুষকে আজকে এসআইআর এর মাধ্যমে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া
এবং লক্ষ লক্ষ বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে সাধারণ মানুষকে সকাল থেকে নির্বাচন কমিশনের দপ্তরে এই হেয়ারিং এর জন্য তাদের ডেকে নিয়ে যেভাবে তাদের হেনস্থা করা হচ্ছে, যেভাবে সকাল থেকে রাত পর্যন্ত মানুষকে নিয়ে যে দপ্তরে তাদের বসিয়ে রাখা হচ্ছে, যারা 30 বছর 40 বছর 50 বছর ভোট লিস্টে নাম ছিল, দীর্ঘদিন ভোটার লিস্টে লোকসভা, বিধানসভা, পৌরসভা, সব পঞ্চায়েত সব ভোটে তারা অংশগ্রহণ করেছেন, সেইভাবে যে ভোটার লিস্ট নির্বাচন কমিশন করছে আপনারা দেখেছেন। মা বাবার নাম নাই, ছেলে মেয়ের নাম আছে। তাহলে মা বাবা নাই তো ছেলে মেয়ে কোথা থেকে আসবে? যেভাবে গোটা বাংলার মানুষকে, বয়স্ক মানুষদের, আমাদের 6 জন বিধায়কের ভোটার লিস্টে নাম নাই, তারা আজকে বিচারাধীন অবস্থার মধ্যে তারা রয়েছে। আজকে যেভাবে মানুষকে টাইটেল নিয়ে, কেন একটা মা বাবার 7টা 8টা ছেলে মেয়ে, এই যে বিভিন্ন ভাবে অবাস্তব জিনিস নির্বাচন কমিশন গোটা বাংলার ক্ষেত্রে প্রয়োগ করছে। আপনারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও এসআইআর হয়েছে, সেখানে মৃত লোক বাদ গেছে, শিফটিং হয়েছে, কোনো লোক পাওয়া যায় নাই, সব ঠিক আছে। সেটা আমাদের বাংলার ক্ষেত্রেও হয়েছে, 63 লক্ষ লোক বাদ গেছে, যার মধ্যে 30 লক্ষের মতো লোক মৃত, তারপরে শিফটিং হয়েছে, বহু লোককে বহু জায়গায় পাওয়া যায় নাই। এটা তো ঠিকই ছিল, যেটা গোটা ভারতবর্ষ হয়েছে, বাংলায়ও হয়েছে। নতুন করে বাংলায় এই যে 7 লক্ষ ভোটারকে বিভিন্ন করে ভাবে হ্যারেসমেন্ট করা, তাদের ভোটার লিস্ট থেকে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া, কুমার কেন আবার চন্দ্র হলো, মুখার্জি কেন মুখোপাধ্যায় হলো, চক্রবর্তী কেন চট্টোপাধ্যায় হলো, তোমরা কি করে 7-8 ভাই এক ফ্যামিলিতে হলে? মুসলিম ভোটগুলোকে তাদের বিভিন্ন ভাবে তারা নামের আগে এক একটা জিনিস তারা বলে, সেই জায়গাটাকে নিয়ে গোটা বাংলাটাকে যে একটা ব্যতিব্যস্ত করে চলেছে বাংলার মানুষের ক্ষেত্রে, যে বাংলার মানুষগুলোর আজকে গণতান্ত্রিক অধিকার কেন্দ্রীয় সরকার কেড়ে নিতে চাইছে নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে। তারই প্রতিবাদে গোটা বাংলা জুড়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা দেখেছেন যে কিভাবে আমরা গোটা বাংলা জুড়ে লড়াই করেছি শুধু মানুষের গণতান্ত্রিক অধিকার রাখার জন্য। একটা বৈধ ভোটার যাতে কোনোভাবে বাদ না যায়, তার সর্বোচ্চ চেষ্টা আমাদের দলের পক্ষ থেকে সারা বাংলা জুড়ে করা। এত কিছু জটিলতা তৈরি করে কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে নিয়ে যেভাবে একটার পর একটা আইন প্রয়োগ করে গোটা প্রশাসনিক ব্যাপারটাকে রাজ্য সরকারের ভেঙে তছনছ করে দিচ্ছে, শুধু নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে বলে এই ফন্দি করছে। তার মাঝখানে এত কিছু অপদস্থের পরও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে 294টা সিটেই সমস্ত জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করেছে। 3টে ওদের দিয়ে দিছে, 91 ঘোষণা করেছে। আমরা শুধু আপনাদের কাছে বলতে চাই, আমি বর্ধমান দক্ষিণের বিধায়ক, আপনারা সব বর্ধমানেরই ছেলে, আপনারা সমস্ত সম্মানীয় সাংবাদিক দাদা ভাইয়েরা রয়েছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে এই 5 বছর বর্ধমান শহরকে আমরা কিভাবে রেখেছি, কোথায় কোনো বড় ঘটনা ঘটেছে কিনা, সারা বর্ধমানে আমরা উন্নয়নের জোয়ার এনেছি কিনা তৃণমূল কংগ্রেসের আমাদের সরকার, রাজ্য সরকারের মধ্য দিয়ে। প্রতিটি ক্ষেত্রে আমি নিজে বিধায়ক হয়ে সকাল থেকে রাত পর্যন্ত মানুষের পাশে আছি, গোটা শহরের মানুষকে একটা ভালো পরিষেবা দেওয়ার জন্য। সমস্ত দিক থেকে দেখুন, আজকে বিভিন্নভাবে 10 টাকায় খাবার, 5 টাকায় খাবার, গণবিবাহ, বৃদ্ধাশ্রম, সন্ধ্যা আরতি, এত বড় কাঞ্চন উৎসব, সঙ্গীত মেলা, নৃত্য অনুষ্ঠান, সিনিয়র লোকদের সম্বোধনা দেওয়া, শিক্ষকদের সম্বোধনা দেওয়া, এই যে একটা সমস্ত শ্রেণীর মানুষকে, নাট্য উৎসব, সমস্ত শ্রেণীর মানুষকে একটা জায়গায় নিয়ে আমরা আমাদের বর্ধমান দক্ষিণ বিধানসভাকে যেভাবে আমরা সর্বদিক থেকে, খেলাধুলো থেকে শুরু করে, আপনারা দেখেছেন ক্লাবগুলোকে টাকা পয়সা দেওয়া, কার্নিভাল করা, সবকিছু থেকে আমরা বর্ধমান দক্ষিণের মানুষকে আমরা ভালো রাখার চেষ্টা করেছি। আমরা আশা করব বাংলার স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার
মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার চতুর্থবারের জন্য বাংলার মানুষ তারা মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত করুন। আমি বর্ধমান দক্ষিণের প্রার্থী হিসাবে আমি আমার বিরোধী দলকে আমি সর্বত্র দিক থেকে তাদের পরাজিত করে আমরা আমাদের বিধানসভার সিটটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে তুলে দিতে চাই। এইভাবে বাংলার যারা এবার ভোটে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের হয়ে, তারা সবাই যদি এইভাবে চেষ্টা করে, বাংলার মানুষকে যদি বোঝানো যায় বাংলার ওপর কি অত্যাচার কেন্দ্রীয় সরকার করছে, সর্বদিক যদি আমরা বোঝাতে পারি, তাহলে অবশ্যই বাংলার মানুষ চতুর্থবারের জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আবার মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করবে, এসা আমরা সবাই এই আশা রাখি। কারণ আমরা রাজনীতি করি, সকাল থেকে রাত পর্যন্ত করি, মানুষের দরজায় দরজায় মানুষ কি চাইছে, মানুষ কি ভালোবাসে, মানুষ কিভাবে তারা উন্নয়ন নিচ্ছে, তারা কোন সরকারকে চাইছে, সবকিছুই আমরা বুঝি। আমি শুধু আপনাদের কাছে আবেদন করব, আমাদের বিভিন্ন জায়গায় নির্বাচনের কাজ কাল থেকেই আমাদের শুরু হয়ে যাবে। আপনারা সর্বত্র ক্ষেত্রে, আমি ন্যায়ের পথে বলবো, কোনো বেআইনের পথে নয়, ন্যায্য দিক থেকে আমরা যেভাবে আমাদের প্রচার, আমরা মানুষের জন্য কি করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী কি করেছে, সর্বক্ষেত্রে আপনারা আমাদের নিজেদের আমাদের সহযোগিতা করুন, আমাদের আরো মানুষের কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। এবং আজকে আমি একটা কিছুটা উন্নয়ন নিয়ে আমরা একটা গান তৈরি করেছি, সেটা এখন আপনাদের মাধ্যমে দেখিয়ে কাল থেকে আমাদের যত এলইডি আছে সেই এলইডিতে আমরা এই গানটা আমরা চালাবো। তাছাড়া গোটা শহরের উন্নয়ন নিয়ে আরো একটা আমরা ভিডিও করেছি, সেটাও হয়তো কালকে আমরা বার করব, 20 মিনিটের ভিডিও। সেটাও আমরা আমাদের লক্ষ্যে এলো ঘরে যে জায়গাটায় আমাদের সব চলছে এই কর্মসূচিটা, তার আগে আমরা আমাদের শহরের আরো সর্বত্র কাজ নিয়ে 5 বছর আমরা কি করেছি, আমাদের মুখ্যমন্ত্রী কি করেছে, সব নিয়ে আমরা মানুষের কাছে সেই ভিডিওটা আমরা তুলে ধরবো। এই কাজের জন্যই আজকে আপনাদের আজকে ডিক্লেয়ার হচ্ছে, আজকেই এই সন্ধ্যাবেলায় আপনাদের দেখেছি যে আপনারা আমাদের ভিডিওটা দেখুন, গানের ভিডিওটা দেখুন যে আমরা কিভাবে করেছি এবং এটা আপনাদের ভালো লাগবে কিনা, তার জন্য আপনাদের কাছে দেখে আমরা আজকে আপনাদের দেখানোর পর কাল থেকে আমরা এই ভিডিওটা আমাদের যে 10টা এলইডি আছে গোটা শহর জুড়ে, যেখানে আমাদের কোনো সরকারি অ্যাড মানে এমনি কোনো অ্যাড দেখানো হয় না, সরকারি অ্যাড দেখানো হয়, সরকারি অ্যাড আমরা বন্ধ করে দেবো। আমি ব্যক্তিগতভাবে পার্টির স্বার্থে যে কাজগুলো করেছি সেইগুলো আমরা তুলে ধরেছি। কাল থেকে আমাদের সমস্ত এলইডিতে এই ভিডিওটা আমাদের গানে চলবে। এই জন্যই আপনাদের সবাইকে আজকে এখানে আমরা দেখেছি। প্রশ্ন করে থাকি, সেটা হচ্ছে যে সমস্ত সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের আবেদন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের যিনি প্রার্থী হয়েছেন তার পক্ষ থেকে আবেদন রাখছি যে আপনারা সর্বতভাবে আমাদের সঙ্গে থাকবেন। দীর্ঘদিন ধরে আপনারা যেভাবে আছেন আগামী দিনেও আপনারা সেইভাবে থাকবেন এবং আজকেও আপনারা যে সহযোগিতা করেছেন তার জন্য সকলকে আমরা বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস এবং বিধায়কের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আচ্ছা, টিভিটা হলো প্রশ্ন বর্তমানে যা জিতেছিলেন যে ভোটে যে উন্নয়ন হচ্ছে তার থেকে বেশি ভোটে জিতবেন। দেখুন, আমি যখন রাতে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবি, তখন আমি বর্ধমান শহরের ব্যাপারে ভাবি যে আমাকে ভোট দেবেন এরকম লোকই বা কে আছে, আর অন্য লোককে ভোট দেবে আমার থেকে ভালো ক্যান্ডিডেট কি আছে। যার জন্য আপনারা অনেকে বললেন না ওখানে ইফতার পার্টির ওখানে যে আপনার এগেনস্টে এখানে বিজেপি কে দেবে পাচ্ছে না। আমি তো মনে করি আমার এগেনস্টে একটা হেভি ওয়েট ক্যান্ডিডেট বিজেপি দেবে, সেখানে আমি বুঝবো যে আমি মানুষের জন্য কাজ করেছি কিনা, মানুষ আমাকে চায় কিনা, সেটা প্রমাণ হয়ে গেলে। আমি চাই আমার এগেনস্টে বর্ধমান দক্ষিণে সিপিএম তো প্রার্থী দিয়ে দিয়েছে, বিজেপি একটা হেভি ওয়েট প্রার্থী দুক আমার এগেনস্টে। এবং আমি কত ভোটে জানবো, প্রথমবার আমি বিধায়ক হয়েছিলাম তখন আমি বলেছিলাম যে 1 ভোট হলেও আমি জিতবো, এটা আমার আশা ছিল। এবারও আমার আশা আমি 25 থেকে 30 হাজার ভোটে বর্ধমান দক্ষিণ বিধানসভা থেকে আমি জিতবো। এখানে আমার প্রশ্নটা, আজকে মুখ্যমন্ত্রী তার সাংবাদিক সম্মেলনে ঘোষণাতে প্রথম যে রাজনৈতিক স্লোগানটা দিয়েছেন সেটা হচ্ছে অনলি একটাই লাইন, নো ভোট টু বিজেপি। আজকে যদি বিজেপি এখানে একজন হেভিওয়েটকে দেয়, কোনো চিত্রতারকাকে দেয়, তখন কি আপনারা সেরকম এই জোরের সঙ্গে কথাটা বলতে পারবেন?
আরে আমরা কেন বলতে পারবো না? বিরাট হেভিওয়েট ক্যান্ডিডেট দিলেই কি মানুষ জিতে যাবে? মানুষ তো দেখবে, মানুষ কি করে। বিজেপি তো 12 বছর ধরে বাংলায় এসে শুধু বড় বড় কথাই বলে যায়। বাংলার মানুষ একটা উপকৃত হয়েছে? একটা লোক দাঁড়িয়ে বলুক তো বিজেপি 12 বছর দিল্লিতে আছে, এত গল্প শুনিয়ে গেছে, চাকরি দেব, ক্যাশ দেব, লক্ষ লক্ষ টাকা দেব, কোথায়? সবটাই তো বোকা আওয়াজ। একটা তার মানেই ওদের বিরাট, ওরা কেউ আসলেই বিরাট হেভিওয়েট ক্যান্ডিডেট? আমি মনে করি না। আমি আমার কাজে, আমি মানুষের প্রতি যেভাবে কাজ করেছি, আমি নিজেকে কোনো হেভিওয়েট ক্যান্ডিডেট অন্য কাউকে আমি মনে করি না। আমি নিজেকেই মনে করি যে বর্তমানে আমি হেভিওয়েট ক্যান্ডিডেট। আর আমি ভাবি রাতের অন্ধকারে যে মানুষ আমাকে ছাড়া কাকে ভোট দেবে। যারা সিপিএম বলো, বিজেপি বলো, কংগ্রেস বলো, বিপদ আপদেও খোকন দাসকে ডাকলেই পায়। আমি কোনো রাজনীতির ঊর্ধ্বে, আমি করি তৃণমূল কংগ্রেস, কিন্তু মানুষের পাশে আমি রাজনীতির ঊর্ধ্বে থাকি, যে কোনো মানুষের থাকি। সিপিএম এর বড় নেতাকে মারা গেলেও তার বাড়ি যাই, তার ছেলেরাও আমার কাছে কোনো ব্যাপার আসলে আমি সহযোগিতা করি। আর বিজেপির লোক তো খুঁজে পাই না, ভোটের সময় কিছু লোক পাই। আমি তো বিজেপির লোকই পাই না বর্তমানে। এসআইআর এ নাম বাদ দিয়ে যেটা আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা ভাবছিলেন যে নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে বহু মানুষের এসআইআর এ নাম বাদ দিলে মনে হয় বিজেপি জিতে যাবে, এটা ওদের ভুল ধারণা। সেই ভুল ধারণা প্রমাণ হবে নির্বাচনে। এসআইআর এ যাদের নাম বাদ যাবে তারা যেমন বিজেপির মাধ্যমে খেপবে, তার আত্মীয় স্বজনরা খেপবে। এক বাড়িতে 6 জন আছে, 2 জনের নাম আছে, 4 জনের নাম নাই, তাহলে তো এই দুটো ভোট দেবে কাকে? এই যে এটা ভারতবর্ষের অন্য জায়গায় এসআইআর মাধ্যমে অন্যান্য রাজ্যকে ক্ষমতায় নিয়ে আসতে পারছে, কিন্তু বাংলায় আমাদের হিসাব, আমরা নির্বাচনে শুধু এসআইআর এর কথা বলবো, এটা নিয়েই আমরা ভোট করবো। মানুষের নির্বাচন উন্নয়ন তো আছে, উন্নয়ন মানুষ দেখছে। এসআইআর এর মধ্য দিয়ে আমাদের বাংলার মানুষকে যেভাবে তাদের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে, মানুষের গণতান্ত্রিক অধিকার এই বিজেপি সরকার কেড়ে নিচ্ছে, এটাই আজকে আমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন বাংলার মানুষের। উন্নয়নের ক্ষেত্রে আমি নিজে প্রচুর কাজ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন জিটি রোড এত বড় রাস্তা হচ্ছে, বিজেপি হচ্ছে, লাইটও বসে যাবে এলাকা এলাকায়। মুখ্যমন্ত্রীর আমার পাড়া আমার সমাধানের কাজ হচ্ছে, পথশ্রীর কাজ হচ্ছে। আমরা পৌরসভার মাধ্যমে এবং আমার 3,30,00,000 টাকা সর্বতই আমরা বর্ধমান শহরের চতুর্দিকে আমরা খরচ করেছি, প্রচুর খরচ করেছি। কত ভোটে জিতবেন আশা? আমি 25-30 হাজার ভোটে এবার জিতব। আপনার কি নতুন পরিকল্পনা? আমরা বহু কাজ করে ফেলেছি, তার মাঝখানেও যেসব কাজ আমরা ভাবার, আমরা তো বলবো মানুষকে তো একটা প্রতিশ্রুতি দেব 2 দিন পর, আমরা সেগুলো ভেবে দেখছি শহরে আমাদের আর কোন কাজ করা দরকার, যে কাজটা করলে শহরের সব মানুষ উপকৃত হবে, সেইগুলো আমরা মানুষের কাছে প্রতিশ্রুতি দেব। মানুষ আমাকে ভোট দিলে পরের 5 বছর সেই কাজ আমি করব। আমরা তো যা বলেছি তাই করেছি, আমরা যা বলেছি তাই করেছি। আজকে এই যে রাস্তাঘাট এত বড়, লক্ষ্মীপুর মাঠের অত বড় রাস্তা হবে, ওইরকম বাড়িঘর তুলে দিয়ে কে জানবে? বোরার থেকে করজন গেট এত বড় রাস্তা হচ্ছে, এসব কারো ভাবনায় কোনোদিন ছিল না। জিটি রোডকেও বড় করলাম, এর পরের ফেজ আবার তেলিপুকুর থেকে বিরাটা ব্রিজ আছে, পরের ফেজও রেডি, টেন্ডার করে দেবে। আমরা 3-4টে ব্রিজ করতে চাইছি, সেটা আবার আমাদের ইস্যু। একটা রথতলায় ব্রিজ, একটা কাঞ্চননগর ব্রিজ, একটা শাহ চেতনে ব্রিজ, একটা 35 ব্রিজ। আমরা এই ব্রিজগুলো আর একটা করে করতে চাইছি, কারণ প্রচুর লোকজন এখন শহরে, এই ব্রিজগুলো একটা থাকার জন্য যানজট হচ্ছে। মানুষ, স্কুলের ছেলে মেয়েরা তারা যাওয়ার সময় হয়ে যাচ্ছে। প্রথম পদক্ষেপ আমি 4টে থেকে 5টা ব্রিজ আমি শহরের বুকে করব, যেগুলো পাকা ক্যানেলের উপর, যেখানে মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে, প্রতিদিন জাম হয়ে যাচ্ছে, স্কুলের টাইমে জাম হয়ে যাচ্ছে। এটা এবার আমার প্রথম পদক্ষেপ, এটা আমি করব। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব
আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।